রাতের আধারে আতঙ্কের নগরী কুমিল্লা, বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, হামলায় ঝরছে প্রাণও। আলোচনায় সিলেটের শাহজালালের মাজার, দানের টাকার স্বচ্ছতা আনতে এবার বাণিজ্য মন্ত্রীকে প্রধান করে কমিটি। মেহেরপুর সীমান্ত দিয়ে ফের 5 জনকে পুশিন চেষ্টা, বিজিবি স্থানীয়দের বাধা, টহল জোরদার। মা 3 বোনকে হারিয়ে পরিবারে কেউ রইল না লক্ষ্মীপুরের সিফাতের, হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি। কারবালা স্মরণে হাই হোসেনে মাতম, দেশ জুড়ে শোকের তাজিয়া মিছিল, নিরাপত্তা জোরদার। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কুমিল্লার মহাসড়ক, রেল স্টেশন থেকে অলিগলি সবখানেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য। রাত নামলেই পরিণত হয় আতঙ্কের নগরীতে। ছিনতাইকারীদের হামলায় প্রাণও যাচ্ছে অনেকের। কারা করছে এইসব? কিভাবে ফাঁদে পা দিয়ে ছিনতাইয়ের শিকার হন সাধারণ মানুষ? আব্দুল্লাহ আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, দিনরাত সমানতালে চলছে গাড়ি, ছুটছেন যে যার গন্তব্যে। রাতের আঁধারে কতটা নিরাপদ এই মহাসড়ক? এই মহাসড়কেই ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছিলেন কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার স্ত্রীর কান্না থামেনি আজও। স্টার নিউজের ক্যামেরায় দেখব কুমিল্লার রাতের দৃশ্য। ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। কান্দিরপাড় মোড় থেকে শুরু আমাদের যাত্রা। অটোরিকশা আর গুটি কয়েক মানুষের চলাচল। এরপর গন্তব্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরজুলি এলাকা। কুমিল্লার রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয় শহরের ঠাকুরপাড়া, দক্ষিণ চর্থা, হালুয়াপাড়া, নাড়ুয়ার দিঘির পাড়, ধর্মপুর, স্টেশন রোড, ছায়াবিতান, অশোকতলা সহ বিভিন্ন এলাকা। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরজুলি এলাকায়। এখন রাত বরাবর 1টা। এই সময়ে এসে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখতে পাইনি। বৃহস্পতিবার যে রাতটা, এটা ছুটিতে সবাই আসে, বাড়িতে দূর দূরান্ত থেকে আসে। ওই রোডের ভিতরে ছিনতাই হয় প্রচুর, যার কারণে আমরা ভুক্তভোগী এলাকাবাসী। ড্রাইভার তো অবশ্যই 100% জড়িত থাকবে, কারণ যে একটা গাড়ি যে চালায় উনি তো আর একা ছিনতাই করে না। চিন্তাই তো এখন আমার সামনে পড়ছে না, কিন্তু শুনি মানুষের মুখে তো চিন্তায় হয়। সিএনজিরা আছে বা অটোওয়ালারা আছে, এগুলি কিন্তু অনেক জায়গায় জড়িত থাকে এইসব ড্রাইভাররা। এরপর কোটবাড়ি বিশ্ব রোড, জাগরঝুলি, মেডিকেল রোড, আলেখারচর, পদুয়ার বাজার, বিশ্ব রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে টমছম ব্রিজ হয়ে আমাদের গন্তব্য কুমিল্লা রেলওয়ে স্টেশনে। টিকিট কাটিয়ে রাখছে, গাড়িতে উঠবো, এমন সময় একটা অগানাস যে কোনো মুহূর্তে ঘটে কল্পনার বাইরে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনে, এখানেও কোনো আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি না, পুরো অনিরাপদ একটা জায়গা। বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত এলাকা হওয়ায় কুমিল্লায় বাড়ছে অস্ত্রের যোগান ও মাদক। নগরের নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বাহিনীগুলো যদি যথাযথভাবে তদন্ত করে অস্ত্র উদ্ধারের সক্রিয় ভূমিকা রাখে, তাহলে অস্ত্র উদ্ধার হবে এবং ছিনতাইকারীদের হাতে যে অস্ত্রগুলো গেছে সেই অস্ত্রগুলো পুলিশের হেফাজতে চলে আসবে বলে আমি মনে করি। পুলিশের হিসেবে গত 2 মাসে কুমিল্লায় 36টি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন 201 জন। অপরাধীদের ধরতে অব্যাহত আছে অভিযান। অভিনব আমরা কিছু কৌশলও অবলম্বন করতেছি, আশা করতেছি যে কুমিল্লা শহরে এটা কমে আসবে। বাট মহাসড়কে যেটা হয়, মহাসড়কটা হাইওয়ে পুলিশ দেখে, আমাদের জনবলের স্বল্পতা আছে, ওইটাও আমরা তাদের সাথে সমন্বয় করে আমরাও করি। কুমিল্লায় 104 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রয়েছে 17টি উপজেলা। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। সিলেটের শাহজালাল মাজারের দানের টাকার স্বচ্ছতা আনতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে এ কথা জানান মন্ত্রী।
আগামী 1 মাসের মধ্যে এই কমিটির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে বলেও জানানো হয়। এ সময় মন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। আপাতত কমিটির নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করে ব্যাংক হিসেবে জমা রাখা হবে। আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্যই আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন। যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটিই থাকবে, সেই টাকা জমা হবে। মেহেরপুরের 2টি সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, গতরাতে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয় মানুষ ও বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে সকালে ওই 3 জনকে ভারতে ফিরে নেওয়া হয়। 3 জনের মধ্যে দল দুটিতে 2 জন পুরুষ ও 1 জন নারী ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এদিকে মেহেরপুরের শেওড়াতলা কাজীপুর সীমান্ত দিয়ে আরও 2 জনকে পুশিন চেষ্টার খবর পাওয়া গেছে। এদিকে শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে 4 শিশু, 3 নারী ও 2 পুরুষ সহ 9 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পুলিশে জানায়, বুধবার রাতে আটককৃতরা শ্রীবর্দীর 1095 নম্বর সীমানা পিলারের কাছাকাছি হারিয়াকোনা পাহাড়ের অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে রাতেই তাদের শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা ভোলা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। এক সকালে কাজে বেরিয়েছিলেন 18 বছরের তরুণ জুনায়েদ ইসলাম সিফাত। কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে দেখলেন যে ঘরে ছিল মায়ের স্নেহ, 3 বোনের হাসি আর বেঁচে থাকার স্বপ্ন, সেই ঘরটি রক্তাক্ত। কয়েক ঘন্টার ব্যবধানে আপনজনকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এই তরুণ। মা, 3 বোনকে হারানোর পর পরিবারে আর কেউ রইল না তার। নিমিষেই চিরতরে বদলে গেছে 18 বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাতের জীবন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জীবিকার তাগিদে কাজে বেরিয়েছিলেন তিনি। তখনও জানতেন না কয়েক ঘন্টা পর ফিরে তাকে দেখতে হবে জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য। যে ঘর একসময় মুখর থাকত মায়ের ডাক, বোনদের হাসি আর ছোট ছোট স্বপ্নে, সেখানে আজ শুধুই নীরবতা, কান্না। কয়েক ঘন্টার ব্যবধানে আপনজনকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এই তরুণ। আমরা বাজি তা করে যদি আমরা আহত অবস্থায় পাইতাম, রায়পুর মানুষের এমন আন্তরিকতা আছে, তা করে আমরা চেষ্টা করি বাঁচাইতাম। কষ্ট লাগে যে আমার ভিতরটা দেয়, আমার কলজারা গলে গেছে, কষ্ট লাগে না। এই পরিবারের সংগ্রামের ইতিহাসও কম বেদনাদায়ক নয়। 2019 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা কামাল হোসেন। স্বামীর মৃত্যুর পর 4 সন্তানকে নিয়ে জীবন যুদ্ধ শুরু করেন শাহিনুর বেগম। এরপর শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু সেই স্বপ্নও শেষ হয়ে যায় কয়েক মিনিটের নির্মমতায়। মা ও বোনদের হারিয়ে দিশেহারা তিনি। 4টি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সিফাতের এক প্রতিবেশী আমার একদিনকে আসি বললো যে আসলে এ তো অর্থের অভাবে পড়ালেখা ওইভাবে চালিয়ে পারতেছে না, আপনার দোকানে রাখেন। আমি এক কথাতে রাজি হয়ে গেছি, যেহেতু আমরা এলাকাবাসী, তাদের পরিবার সম্পর্কে আমরা জানি। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরায় কুপিয়ে হত্যা করা হয় মা ও 3 মেয়েকে। এরপর গণপিটুনিতে প্রাণ হারান অভিযুক্ত যুবক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে 3 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত যুবকও। এ ঘটনায় থমথমে পুরো এলাকা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব।
সাকিব, আপনাকে দেখতে পাচ্ছি আপনি নিহতদের বাড়িতে আছেন, পেছনেই লাশবাহী অ্যাম্বুলেন্সটি আছে। নিহতদের জানাজা এবং দাফন সম্পন্নের বিষয়ে, প্রস্তুতির বিষয়ে কি সবচেয়ে তথ্য আছে জানাবেন, এবং একই সঙ্গে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই ঘটনায় আসলে কিছুক্ষণ আগে একটি মামলা হয়েছে, যেটা আমরা নিউজের মাধ্যমে সবাইকে জানিয়েছি। আর জানাজার কথা যেটা বলছেন, ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেই বাড়িতে নিয়ে আসার পর এখন হচ্ছে জানাজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু লাশ যে ধোয়ার যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ করেছে। এখানে যারা তাদের পরিচিত জন আছে, মূলত তাদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই। এখানে যারা স্থানীয় মানুষজন আছে তারা মূলত তাদের জানাজা সহ এখানে লাশ ধৌত করা সহ যাবতীয় কার্যক্রমে উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে লাশ ধোয়ার কাজ শেষ করেছে এবং আসরের নামাজের পরেই কিন্তু এখানে জানাজা অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে মসজিদে এখন আসরের নামাজ চলছে। এর ধারাবাহিকতায় এই এলাকাটিতে, অর্থাৎ যেখানে মূলত এই 3 মেয়ে সহ মা নিহত হয়েছে, সে এলাকায় কিন্তু লোকে এখন বলা যায় যে অনেকটাই লোকারণ্য, প্রচুর পরিমাণে মানুষ এসে এখানে ভিড় জমিয়েছে। বিষয়টাই যেভাবে বলতে চাই, আসলে লক্ষ্মীপুরে যেভাবে চাঞ্চল্য তৈরি করেছে এবং সারা দেশে যেভাবে চাঞ্চল্য তৈরি করেছে, সেই ধারাবাহিকতায় সবাই কিন্তু আসলে এটাকে দেখার জন্য এবং কি এখানে পরিবেশটা কি সেটা জানার জন্য, বোঝার জন্য কিন্তু মানুষ আসলে এখানে এসে উৎসুক জনতা বিপুল পরিমাণে ভিড় জমিয়েছে। এর বাইরে যদি আসলে বলি, সেটা হচ্ছে যে এই 4 জন নিহতের ঘটনায় যিনি অভিযুক্ত তাকে তো উত্তেজিত জনতা তখনই তাকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়া যখন আজকে লাশ ময়নাতদন্ত শেষ হলো, 5 জনেরই লাশ ময়নাতদন্ত শেষ হওয়ার পর 4 জন একই পরিবারে, তাদেরকে লক্ষ্মীপুরের এই রায়পুরে পাঠানো হয়েছে। অন্য যে যিনি ছিলেন তাকে মূলত তাকে মূলত নোয়াখালীর সুবর্ণচরে তার পরিবার পরিজনদের কাছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর এখন এখানে যে 4 জন মা সহ যে 3 মেয়ে, তাদের কিছুক্ষণের মধ্যে জানাজা সম্পূর্ণ হবে। জানাজা সম্পূর্ণর পর তাদেরকে কুমিল্লায়, তাদের যে নিজস্ব বাড়ি রয়েছে কুমিল্লাতে, তাদেরকে নিয়ে দাফন করা হবে। এতটুকু পর্যন্ত আমরা তাদের পরিবারের 2-1 জন যারা সদস্য আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। আর এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লক্ষ্য। ধন্যবাদ সাকিব। লক্ষ্মীপুরের রায়পুরে ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আদনাজ সাকিব। এদিকে সিলেটের শাহজালাল মাজারে দানের টাকা স্বচ্ছতা আনতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দর্শক, এই তথ্যটা আমরা আগে দিয়েছিলাম। এবার এই বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী ইয়াহিয়া মারুফের সঙ্গে। মারুফ, যে কমিটিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে আমরা যতটুকু জানতে পেরেছি বাণিজ্যমন্ত্রী তিনি প্রধান আছেন, এবং একই সঙ্গে এই কমিটিতে আরও কারা কারা আছেন সেই তথ্যটি দিবেন। আর দানের যে টাকাগুলো জমা হচ্ছে, এই টাকাগুলো ব্যাংক হিসেবে রাখা হচ্ছে, সেই টাকা কোন কোন খাতে ব্যয় হতে পারে, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। আরিফ, আমরা গত 22 তারিখ যেদিন দানের টাকা গণনা করা হয়, সেদিনই আমরা আসলে জানিয়েছিলাম যে ডিসি সারওয়ার আলম, অর্থাৎ প্রত্যাহারকৃত যে ডিসি ছিলেন, যে তিনি যে প্রক্রিয়াটি স্থাপন করেছেন, নিজে যে দান বক্সগুলো, ডেকগুলো সিলগালা করেছিলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিছু দান বক্স আসলে তিনি স্থাপন করেছিলেন। সেই অনুযায়ী কিন্তু এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু চলমান থাকবে এবং সেই প্রক্রিয়াকে স্বচ্ছতার সাথে আর্থিক ব্যবস্থাপনা করার জন্য আজকে যে কমিটিটা করা হয়েছে, এই কমিটির প্রধান রাখা হয়েছে বাণিজ্য মন্ত্রীকে, এবং এখানে রয়েছেন রেজাউল হাসান কয়েসলদি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, এবং আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। অর্থাৎ এই পদগুলোতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের মেয়র অথবা চেয়ারম্যান যিনি হবেন পদাধিকার বলে, তিনি এই কমিটির সদস্য হবেন, এবং সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক থাকবেন এই কমিটির সদস্য সচিব। আর সভাপতি হচ্ছেন বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক এবং মাজারের মোতাওয়াল্লি পরিবারের 2 জন প্রতিনিধি থাকবেন, এবং দরগা মসজিদের 1 জন প্রতিনিধি থাকবেন, এবং দরগা মাদ্রাসা
যেটি রয়েছে সেই কাসিমুল উলুম দরগা মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন প্রতিনিধি থাকবেন। এছাড়া এই টাকাগুলো আসলে কিভাবে ব্যয় করা হবে এবং খরচ করা হবে সেই বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। যে কমিটিটি গঠন করা হয়েছে আজকে, সেই কমিটির কে 1 মাসের সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে তারা আসলে এই টাকার আয় ব্যয় এবং এই মাজারের ব্যবস্থাপনা নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন। সেই আলোকে আসলে, সেই প্রস্তাবনার আলোকে আসলে এই টাকাগুলোর আয় ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে বাণিজ্য মন্ত্রী আজকে সকালে সার্কিট হাউসে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে জানিয়েছেন। এছাড়া এই মিটিংয়ের এই বিষয়টি সিদ্ধান্তের আগে কিন্তু বাণিজ্য মন্ত্রী সিলেটের মাজার সংশ্লিষ্ট যারা ছিলেন, মাজারের খাদিম পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং সিলেটের সর্বস্তরের মানুষের যারা প্রতিনিধি রয়েছেন সেই সব প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার এক মিটিং করেছেন অনেকক্ষণ, দীর্ঘক্ষণ। সেই মিটিংয়েই আসলে সকলের পরামর্শক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আমাদেরকে বাণিজ্য মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আজকে দেখতে পাচ্ছেন শুক্রবার, কিন্তু এই মাজারে দর্শনার্থীদের অনেক ভিড় রয়েছে এবং মাজারের বাকি সব কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই স্বাভাবিক কার্যক্রম থাকার ব্যাপারেও সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এবং যে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন সেই সিসি ক্যামেরা এবং আনসার সদস্যকে, সিসি ক্যামেরা থাকলেও আমরা আনসার সদস্যকে এখন আসলে দেখতে পাচ্ছি না, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন এবং সিসি ক্যামেরা স্থাপন থাকবে, কিন্তু আমরা আজকে আসলে এই মুহূর্তে আনসার সদস্যদের দেখতে পাচ্ছি না। এই ছিল আরিফ আমার কাছে সিলেট শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণ থেকে সবশেষ। ধন্যবাদ মারুফ। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ, জানাচ্ছিলেন শাহজালাল মাজারের সবশেষ পরিস্থিতির খবর। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। শোকের মাতম আর যথাযোগ্য ধর্মীয় বিশ্বাসে সারা দেশে পালিত হল পবিত্র আশুরা। শোকের র্যালিতে বুক চাপড়ে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহির প্রতি ভালোবাসা প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। দিনটির তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে ছিল নানা আয়োজন। হাই হোসেন ধ্বনিতে মুখরিত চারপাশ। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক স্মৃতি স্মরণে শোকের র্যালি। পবিত্র আশুরা উপলক্ষে সকালে খুলনার আঞ্জুমানে পাঞ্জাতানি ট্রাস্ট ইমাম বাড়ি হতে শোক মিছিল বের করা হয়। আজকের দিনে যারা লড়াই করেছিলেন ইসলামকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে, পৃথিবীর মানুষ যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদেরকে স্মরণ করবে। আমরা ওই চেতনাকে জাগ্রত রাখতে চাই, আমরা ওই চেতনাকে তুলে ধরতে চাই যে জালিমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে আমাদেরকে হুসাইনি চেতনা নিয়ে সবসময় চর্চা করতে হবে, আলোচনা করতে হবে। ইসলামের স্পিরিট, এটা যেহেতু আল্লাহর মনোনীত ধর্ম, ফিরে আসে এবং ইরান তা নতুন করে প্রমাণ করেছে সারা বিশ্বের শক্তি একদিক আর ইরান একদিক এবং সত্য ন্যায় বিজয় হয়। পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি দরাটানা মোড়, চৌরাস্তা ও RN রোড হয়ে শহরতলির মুরলী মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহরমে 10 তারিখ মুসলিমদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। নবী রাসূলদের যুগে বড় বড় ঐতিহাসিক ঘটনা এবং কারবালার মর্মান্তিক ট্র্যাজেডির কারণে দেশে দেশে দিনটিকে উদযাপন করা হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। পবিত্র আশুরার আরও খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, আপনাকে দেখতে পাচ্ছি পেছনে তাজিয়া মিছিলের প্রস্তুতি বা এইরকম কোন একটা কর্মকাণ্ড চলছে। আজকে এই আশুরা উপলক্ষে কি কি আয়োজন আছে সৈয়দপুরে? প্রতি বছরই সৈয়দপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় পবিত্র আশুরা, জানাবেন বিস্তারিত। এবার কি কি আয়োজন আছে? আরিফ, ঐতিহ্যগতভাবে সৈয়দপুরে খুবই জাঁকজমকপূর্ণভাবে আশুরা পালন হয়। দীর্ঘদিন থেকে এটি পালন হয়ে আসছে। মূলত আরবি 61 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন, তার যে ন্যায় এবং সত্যের পথ থেকে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করে এখানে যে স্মরণীয় কারবালা, সেই কারবালা
কিন্তু আজ ব্যাপক কর্মযজ্ঞ চলছে। মূলত সৈয়দপুরে এই আশুরার আয়োজন পহেলা মহরম থেকেই শুরু হয়ে যায়। পহেলা মহরম থেকে সৈয়দপুরে যে বিভিন্ন ইমামবাড়া সেগুলো প্রস্তুতের কাজ শুরু হয় এবং 7 মহরম থেকে কিন্তু এখানে যারা মানত করেন, যারা বিশ্বাসী, তারা পাইক বাঁধেন। এই 7 দিন 7 মহরম থেকে আজকে 10 মহরম পর্যন্ত তারা পাইক বেঁধে সৈয়দপুর উপজেলা বা পৌর শহরের প্রায় 43টি ইমামবাড়া, 2টি স্মরণীয় কারবালা এবং 2টি যে পাইক ওস্তাদ, প্রায় 50টি ইমামবাড়ায় কিন্তু তারা যান পরিদর্শন করেন। সেখানে নিয়াজ ফাতেহা হয় এবং গতকাল 9 মহরম মূল আকর্ষণ ছিল গতকাল রাতে এখানে আগুন খেলা, ঢাক বাজানো সহ এই যে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের যে আত্মত্যাগ সেটি নিয়ে আলোচনা, কোরআন তেলাওয়াত সহ নানা কর্মসূচি থাকে। সেখানে এই সৈয়দপুরের যারা শিয়া সুন্নি মুসলমানরা, বাঙালি অবাঙালিরা এবং তারা কিন্তু এই ইমামবাড়াগুলোতে পরিদর্শন করেন, ঘুরেন। এবং এছাড়া কিন্তু আজকের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা যেটি দেখছি যে আজকে বিভিন্ন ইমামবাড়া থেকে সৈয়দপুর যে স্মরণীয় কারবালার ময়দান আছে সেই স্মরণীয় কারবালার ময়দানের দিকে কিন্তু বিভিন্ন ইমামবাড়া থেকে যারা পাইক বেঁধেছেন তারা আসতে শুরু করছেন এবং এই যে স্মরণীয় কারবালা সেখানে ইমামবাড়াগুলো থেকে তাজিয়া এনে তারা এই ইমামবাড়ায় রাখছেন এবং এখানে এসে কিন্তু যারা পাইক বেঁধেছেন তারা 7 পাকে বেঁধে তারপরে পাইকের কাপড় মূলত খুলছেন। মূলত যারা পাইক বাঁধেন তারা বিশ্বাসী এবং বিভিন্ন ধরনের মান্যত তারা রাখেন। শরীরে বিভিন্ন রঙের যে কাপড় বাঁধেন, তারা কাপড় বেঁধেন এবং একই সাথে ঝুনঝুনি বাঁধেন। তারা কিন্তু ঝাল, লবণ এই জাতীয় খাবার খান না, শুধু মিষ্টান্ন জাতীয় বিভিন্ন খাবার খান এবং সেভাবেই মূলত 3 দিন তারা কাটান। এবং আজকে যে এই সৈয়দপুর হাতিখানা এলাকার যে স্মরণীয় যে কারবালা ময়দান সেখানে এসে কিন্তু তারা এই যে তাজিয়াগুলো সেগুলো রাখছেন এবং এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই দোয়া মাহফিল শেষে এখানে কিন্তু যারা পাইক বেঁধেছিলেন তাদের পাইকের কাপড় খুলছেন তারা। এখানে কিন্তু আমরা শুধু সৈয়দপুর না, বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা এখানে মানুষজনকে ভিড় করতে দেখেছি। এখানে সৈয়দপুরের বাইরেও রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ এমনকি রাজশাহী থেকেও বিভিন্ন বিশ্বাসীরা এসেছেন। সুতরাং আজকে সন্ধ্যার পর পর্যন্ত কিন্তু এই কারবালার যে ময়দানে যে কার্যক্রম সেটি চলবে। আরিফ, ধন্যবাদ রাফিন। নীলফামারী সৈয়দপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাফিন, জানাচ্ছিলেন আশুরার সবশেষ খবর। দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি পুনরুদ্ধারে 48টি দেশের সাথে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে মন্ত্রী এই কথা জানান। এ সময় সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, গত 17 বছরে দেশের সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজাতে হচ্ছে। পরে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক সহ আরও অনেকে। দেশের আর্থিক প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস হয়ে গেছে। সমস্ত কিছু গত 18 বছরে একবার পরিপূর্ণভাবে চুরমার করে ফেলা হয়েছে। সেখানে আমরা নতুন করে আবার সব আমরা অনুসন্ধান করছি, আমরা নতুন করে দেখাতে চাই। কেনাকাটায় জমজমাট কানসাট সহ চাঁপাইনবাবগঞ্জের আমের হাটগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারদের আনাগোনায় জমে উঠেছে আমের মৌসুম। এবছর আমের উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ আম চাষিদের। এমনকি অনেক চাষিদের লোকসানের মুখে পড়তে হবে বলেও আশঙ্কা তাদের। চলছে আমের মৌসুম, জমজমাট বেচাকেনা এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় আমের বাজার কানসাট সহ প্রায় সব হাটে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম বেচাকেনা। বাগান থেকে বাজারে আসছে লক্ষণভোগ, গুটি, আমরুপালি, জিআই স্বীকৃত হিমসাগর সহ নানা জাতের আম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা ছুটে আসছেন চাঁপাইনবাবগঞ্জের এসব হাটে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মন আম যাচ্ছে সারা দেশে। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হচ্ছে, কিন্তু তাদের অভিযোগ বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। একটা লেবারের বেতন, ভ্যানের ভাড়া, গাড়ির খাজনা, এই সব মিলিয়ে দেখা যায় যে চাষিরা টাকাই পাচ্ছে না। আমের দাম এটা যদি থাকে তো আমের কৃষক পোষে উঠতে পারবে না। এসব হাটে একটি বড় অভিযোগ ওজন নিয়ে।
চাষিদের দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিমন 40 কেজি হলেও অনেক আড়তদার ও ব্যবসায়ীরা 50 থেকে 56 কেজি পর্যন্ত ওজনে আম নিচ্ছেন। দাম আমি অনেক পাচ্ছি, কিন্তু আমার ওজনে আমাকে মার দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমার লাভ থাকছে না। 54-55তে যদি আপনি আমায় না বেচেন, তাহলে আপনি কয় টাকা নিয়ে যাবেন গাছ থেকে পেড়ে নিয়ে? চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 37,487 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4,58,000 মেট্রিক টন। আমরা আশা করছি আগামী দিনে আরও রপ্তানি হবে এবং সামনের দিনে যদি আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা হয়তো ছাড়িয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার আম বেচা কেনায় এখন জমজমাট স্থানীয় অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আম বিক্রির আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান তুষার। আমরা যাচ্ছি তুষারের কাছে। তুষার, আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমের হাটে আছেন, বাজারে আছেন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছেন, অভিযোগ করা হচ্ছিল, জানছিলাম প্রতিবেদন থেকে যে আমের মন 40 কেজিতে হলেও পাইকাররা বা আড়তদাররা অনেক বেশি নিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এবং আজকে যে আম বিক্রি হচ্ছে এগুলোর দরদাম কেমন জানাবেন আমাদের বিস্তারিত। আরিফ, যেমনটি বলছিলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে আম বাজারগুলো জমে উঠেছে। বাজারে এখন খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আমরুপালি এবং বাড়িপুরা আম আসছে। তবে আম চাষিরা বাজারে জমে উঠলে আম বিক্রি করলো। আমের ন্যায্য দাম কিছুদিন পূর্বে না পেলেও এখন বর্তমানে তারা বাজারে কিছুটা, আম চাষিরা স্বস্তিতে রয়েছে, বাজারে কিছুটা দাম পাচ্ছে। বাজারে এখন বর্তমানে আমের যে মূল্য সেটি লক্ষণভোগ আম 1000 থেকে 1500 টাকা এবং ফজলি আম বাজারে কিছুটা আসতে শুরু করেছে, সেটি 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। এমনকি খিরসাপাত আম যেটি 5 থেকে 7,000 টাকা দরে প্রতি মণ আম বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে জানাচ্ছেন ল্যাংড়া আম 3 থেকে 4,000 টাকা দর বিক্রি হচ্ছে এবং আমরুপালি আম বাজার চাঁপাইনবাবগঞ্জে এখন 3 থেকে 5,000 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আম চাষিরা, যেটা আম বিক্রেতারা বলছেন যে আম এই ন্যায্য দাম পেলেও কিছুটা ক্ষেত্রে তাদের আমের লোকসান হবে এমনটি আশা করছেন। সেটি হচ্ছে যেমনটি বলছেন অভিযোগের যে ওজনের বিষয়টি, কারণ হচ্ছে বাজারে তারা সরকারের কর্তৃপক্ষ ঘোষণা করা হলো 40 কেজিতে আমের প্রতিমূল্য ধরা হলো। আড়তদারে আমরা গিয়েছি যে আড়তদারেরা মূলত 50 থেকে 55 কেজিতে ওজন প্রতিমণ নিচ্ছে। পাশাপাশি কৃষক আম চাষিরা যেটা অভিযোগ করছেন যে আমের ওজনের পাশাপাশি বিভিন্ন সময়ে যে ক্যারেটের যে মূল্য বৃদ্ধি, পাশাপাশি আমের বিভিন্ন সময় ওজনের ক্ষেত্রে কিছুটা আম এক্সট্রা নিয়ে নেওয়া, এই অভিযোগটি তারা করছেন। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তিনারা বলছেন যে আমরা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে যখন প্রশাসন কর্মকর্তা গেলে তখন স্বাভাবিক দরে নেওয়া হলেও পরবর্তীতে আবার পুনরায় একইভাবে আম কেনাবেচা হচ্ছে। তবে আমরা আম চাষিদের সাথে কথা বলছিলাম যে আমের যে বাজার মূল্য সেটি যদি ধারাবাহিকতা থাকে এখন বর্তমান মূল্যে, এটি হলে তারা ন্যায্য বা আমের লাভবান হতে পারবে। তাছাড়া যদি আমের দাম ওঠানামা করে তাহলে পরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে যে কর্মচারীরা আম চাষের কাজ করে তাদেরকে বেতন বৃদ্ধি, পাশাপাশি যাতায়াত খরচ থেকে শুরু করে বিভিন্ন খরচ ব্যয় বৃদ্ধি হচ্ছে। সেই কারণে আম চাষিরা চাচ্ছে যে তারা আমের যে ন্যায্য মূল্য সেটি যেন বজায় থাকে। এই ছিল আরিফ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ তুষার। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তুষার। আবারও আগ্রাস হয়ে উঠেছে পদ্মা। এক সপ্তাহে পদ্মায় বিলীন হয়েছে অন্তত 10টি বসতবাড়ি, কয়েকশো একর ফসলি জমি। ফসলসহ জমি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের কয়েকশো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ফরিদপুরের পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। একের পর এক পার ভাঙছে নদীর। আগ্রাসী পদ্মা গিলে খাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী বাসিন্দারা। বর্ষার শুরুতেই তীব্র হয়ে উঠেছে পদ্মার ভাঙন। গত এক সপ্তাহে ভাঙনে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল সহ বিভিন্ন এলাকার কয়েকশো একর ফসলি জমি, অন্তত 10টি বসতভিটা নদীগর্ভে চলে গেছে। ফসলসহ জমি হারিয়ে দিশাহারা চরাঞ্চলের কয়েকশো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লুট ও টেকসই বাঁধ না দেওয়ায় প্রতি বছর ভিটেমাটি হারা হচ্ছেন হাজারো মানুষ। এখন গাঙ্গের খুব চাপ, আমাদের কোনো যাওয়ার মতো নেই।
সরকার যদি দ্রুত বান্ধা দিয়ে দেয় আমাদের পক্ষে ভালো। এই দিকে এসে কাঁঠালটা বেশি স্রোত বাইজে এই কোলটা ভাঙা শুরু করলো। এখন তো আমার এখানে ঘূর্ণিঝড় পড়ে আমার বিশাল একটা ক্ষতি হইতেছে। এখানে আমার অনেক সম্পদ, 80 বিঘে বই এই জায়গায় আমার, তার মোটামুটি 15-20 বিঘে তো নদীতেই চলে গেছে। এমন ভাঙন হইতে থাকলে তো এই গ্রামটি, বিশেষ করে ইসমাতপুর ডাঙ্গি, এই গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে একটু দূরে আপনারা আসার পথে দেখছেন যে একটি বন্দর C&B ঘাট, এই ঘাটেও এর প্রভাব ফেলবে এবং ভাঙন ওখানেও শুরু হতে পারে। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে। প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য সরকার, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড তাদের বাজেট সাপেক্ষে, আমরা বাজেট প্রাপ্তির সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আর সাময়িকভাবে, অর্থাৎ আমাদের বিশেষ করে আপনার ভাঙন পীড়িত যে পরিবারগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি যে অস্থায়ীভাবে আর কি, যেহেতু আপনারা জানেন যে বর্ষায় এসে কথা কাজ করা দুরূহ বিষয়, সাময়িকভাবে প্রোটেক্টিভ মেজার্স নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ভাঙন রোধে বছর বছর আপৎকালীন ব্যবস্থা না নিয়ে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফরের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুজ্জামান হিমন। হিমন, আপনাকে দেখতে পাচ্ছি কোন প্রতিষ্ঠানের সামনে আছেন, উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে। এইখানে প্রতিমন্ত্রীর কি কি কর্মসূচি আছে এবং সারাদিনে কোন কোন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রতিমন্ত্রী, আমাদের বিস্তারিত জানাবেন। আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হবার পর কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এ সময় কিন্তু সেবাগ্রহীতাদের সাথে তিনি কথা বলেছেন। সেবাগ্রহীতারা কিন্তু নানান অভিযোগ তুলে ধরেছিলেন। উনি যেহেতু এতদিন একজন উপযুক্ত তারা অভিভাবক পাননি, যার কারণে এতদিন পর্যন্ত নানান অভিযোগ কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আসছিল এবং সেই সেবাগ্রহীতারা কিন্তু সরাসরি আজকে তাকে নানানভাবে কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি কিভাবে ব্যবস্থাপনা কমিটির যে সভাপতি দায়িত্ব পালন আজকে থেকে তিনি শুরু করলেন এবং তিনি এটা কিভাবে করবেন এই বিষয়ে কিন্তু তিনি সাধারণভাবে এই বিষয়ে তিনি উপস্থিত সকলকে সামনে রেখে কিন্তু নানান নির্দেশনা দিয়েছেন এবং তিনি আরেকটা কথা কিন্তু এখানে বলেছেন যে যদি সরকারের যে বাজেট এবং বরাদ্দকৃত যে অর্থ সেটি যদি আসলে সুষমভাবে বন্টন হয় তাহলে এই অর্থ দিয়ে, এই বাজেট দিয়েই কিন্তু এই মেডিকেল কলেজের যেই সার্বিক যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাতের উন্নতি আসলে করা সম্ভব এবং তিনি কিন্তু এই মেডিকেল কলেজ নিয়ে যাতে কোনো ধরনের দলীয় যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে সে ব্যাপারেও কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যেও একটি হুঁশিয়ারি বাক্য তিনি উচ্চারণ করেছেন। এরপরে আমরা দেখলাম যে তার যে সকাল 9:30 থেকে তার যে কর্মসূচি ছিল, এরপর মেডিকেল কলেজের যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভা শেষে তিনি সালথায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তার ভাই মারা গিয়েছেন তার বাড়িতে গিয়েছিলেন শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানানোর উদ্দেশ্যে। এরপর ওইখান থেকে কিন্তু এখন তিনি নগরকান্দাতে আছেন আমার পিছনে, সেখানে কৃষি অফিসের কিন্তু একটি প্রোগ্রাম চলছে কৃষকদের নিয়ে সেখান শেষে হয়তো বা তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। এই ছিল আসলে আরিফ ফরিদপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সর্বশেষ খবর। ধন্যবাদ হিমন। ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। দুপুরে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষায় হিন্দু মুসলিম সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এর আগে গত 23 জুন মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট ঘিরে বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় দীপ্ত রায় নামে একজনকে আটক করে পুলিশ। আমাদের এই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র চিন্তা ভাবনা করছে। যারাই অপ্রীতিকর ঘটনা ঘটাবে তারা সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ভবিষ্যতে যদি কেউ করে এটার জন্য আরও কঠিন শাস্তি ভোগ করতে হবে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়গুলোর সামনে বেলুন উড়িয়ে দিবসটি নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরেই একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয় পুরস্কার। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মঞ্জু শেখ নামে এক বিএনপি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পাবনা সদরের ভাড়াড়া ও চর তারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোত কাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে দুই গ্রুপের লোকজন বালু আছে কিনা চেক করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সুজানগর উপজেলা বিএনপি সদস্য সচিব বলেন, চর তারাপুর ও ভাড়ারা এলাকায় কিছু লোকজনকে বালু তুলতে বাধা দিলে মঞ্জু শেখকে গুলি করে হত্যা করে তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাঠে ঘাটে সবখানে আড্ডার আলোচনা এখন ফুটবল উন্মাদনার খবর জানাতে আমরা আজকে যাব জামালপুরে। সেখানে ফুটবল প্রেমীদের নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন আলমগীর হোসেন। আলমগীর, ফুটবল প্রেমীরা সাধারণত আমরা বেশিরভাগ অংশ দেখি আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলে বিভক্ত। আপনার জামালপুরে এই অবস্থাটা কি? কোন দলকে এগিয়ে রাখতে চায় ফুটবল প্রেমীরা? অবশ্যই নিজের সমর্থিত দলকে জানাবেন বিস্তারিত, কি বলছে তারা? 2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কিন্তু পাড়া মহল্লা থেকে শুরু করে এমনকি চায়ের দোকানের যে আড্ডা, তা কিন্তু এখন প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সারা দেশের মতো জামালপুরেও কিন্তু এর ব্যতিক্রম নয়। জামালপুরেও কিন্তু বিভিন্ন দলে যারা আসলে যারা আসলে বক্তা সমর্থক রয়েছেন, তারা কিন্তু তাদের নিজ নিজ দলকে কিন্তু আসলে এগিয়ে রাখছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমদ হলের সামনে। তো আমরা একটু কথা বলবো এখানে যে সব আসলে যারা সমর্থক রয়েছেন। আমরা এখন একজন ব্রাজিল সমর্থকের সাথে আসলে কথা বলতে চাই। ব্রাজিল তো আসলে প্রথম ম্যাচ মরক্কোর সাথে ড্র করেছে, পরবর্তীতে দুই ম্যাচ হাইতি এবং স্কটল্যান্ডের সাথে সমান 3 গোল আসলে জয়লাভ করেছে। এবং আপনাদের যে পোস্টার বয় ব্রাজিলের নেইমার, তিনিও আসলে মাঠে ফিরেছেন। তো আপনারা আসলে কি মনে করছেন, ব্রাজিল এবার আসলে ওয়ার্ল্ড কাপ নিতে পারবেন কিনা, তাদের হেক্সা মিশন সফল করতে পারবেন কিনা? জি, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা অনেক আশাবাদী যে আমাদের ব্রাজিল হেক্সা সফল করতে পারবে। তবে একটা কথাই বলতে চাইতেছি যে আপনি যেমন বললেন পোস্টার বয় নেইমার মাঠে নামছে, আমরা শুধু আমাদের ব্রাজিলের খেলোয়াড়ের দিকে যদি লক্ষ্য করে দেখেন যে শুধু পোস্টার বয় নেইমার না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারই পোস্টার বয়। শুধু আমাদের এই দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা প্লেয়ার এখানে আছে, আর্জেন্টিনা প্লেয়ারদের মতো যদি শুধু একজন মেসি নয়, আমাদের প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে পোস্টার বয়। যেমন আমরা লক্ষ্য করেন ভিনি। আপনারা আসলে এবার বিশ্বকাপটা আসলে নিতে পারবেন কিনা, কি মনে করছেন আপনারা? অবশ্যই আমরা আশাবাদী। আমরা বলবো না যে আমরাই নিব, তবে আমরা আশাবাদী, অবশ্যই আমরা আশাবাদী আছি। আমরা একজন এখন আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলতে চাই। আসলে আমরা তার কাছে জানতে চাইবো যে এবার আসলে মেসি তার শেষ বয়সে, বলা চলে তার শেষ বিশ্বকাপ, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি 2 ম্যাচে আসলে 5টি গোল করেছে, আর্জেন্টিনা 5টি গোলই করেছেন লিওনেল মেসি। তো সামনে আপনারা আসলে মূলত বলা চলে তো আপনারা রাউন্ড অফ 32-তে চলে গিয়েছেন। তো এবার আপনারা আসলে বিশ্বকাপটা টানা দ্বিতীয়বারের মতো নিতে পারবেন কিনা? আমরা ইতিমধ্যে আমাদের শক্তিমত্তার সামর্থ্যতা আমরা দেখাই দিয়েছি। আমরা যে 2019 সালে যখন ব্রাজিল যখন কোপা আমেরিকা জিতে, আমরা 21 সালে তাদেরকে হারায়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে হারায়া আমরা কোপা জিতছি। আবার ইউরো যখন ইতালি ইউরো জিতলো, তাদেরকে হারায়া আমরা ফাইনালিসিমা জিতছি। তারপরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারায় আমরা বিশ্বকাপ জিতছি। এখন আমরা যে এইভাবে যাইতেছি, আমরা শক্তিমত্তার পরিচয় কেমনে দিছি এটা আপনারা জানেন। প্রথম ম্যাচে আর্জেন্টিনার আমাদের পোস্টার বয় মেসি হ্যাটট্রিক করছে, তারপরের ম্যাচেও 2 গোল করছে। ইভেন আমরা যে পরবর্তী ম্যাচগুলোতে কি হবে এটা আপনারা দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আমরা একজন জার্মান সমর্থক দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলতে চাই। আসলে ব্রাজিল আর্জেন্টিনা মূলত আসলে যখন চাপাচাপি করে বা কথা তর্কাতর্কি করে, তখন মূলত আসলে জার্মানি চলে আসে। আপনার এই বিষয়টা আসলে কি হিসেবে দেখছেন, এবার আপনার বিশ্বকাপ পাবেন কিনা? মানে আমরা গত 2টা বিশ্বকাপে যদিও জার্মানি ভালো কিছু করে নাই, তবে এইবার কিন্তু যে প্রথম রাউন্ডেই কিন্তু ভালো করেছে, যদিও গতকালকের ম্যাচে জার্মানি করেছে। তবে তারপরেও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন আছি। আমরা আশাবাদী যে এবার জার্মানি ভালো কিছু করবে। আমরা আসলে 2টা দলের মতো আমরা লাফালাফি করতে চাই না, আমরা আমাদের খেলার যে আমাদের অতীত ইতিহাস আছে এটা নিয়েই আমরা বলতে চাই।
জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে যদি একটু বলি, আসলে এই চলমান ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে কিন্তু চরম আসলে একটি উন্মাদনা চলছে জামালপুরে। তো সমর্থকরা আসলে সবাই যে বিষয়টি বলছেন, এই সমর্থনকে যেন শুধু তাদের কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে, এই সমর্থন যেন কখনো আসলে কোনো আসলে সংঘর্ষের রূপ ধারণ না করে, এমনটি আসলে কিন্তু চাচ্ছেন সচেতন মহল। আরিফ, ধন্যবাদ আলমগীর। জামালপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলমগীর হোসেন, জানাচ্ছিলেন ফুটবল উন্মাদনার সবশেষ খবর। এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে সূচনা হাসানের কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি সূচনা হাসান। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু, হাসপাতালে নিলে চিকিৎসকের মৃত্যু ঘোষণা। চট্টগ্রামে পবিত্র আশুরা ঘিরে কারবালার শোক ও ত্যাগের স্মরণের র্যালি, ধর্মীয় আবেগের পাশাপাশি বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান। এবারে বিস্তারিত। চট্টগ্রামে আলাদা স্থানে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের সিকুটি পাড়ায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন 2 শ্রমিক। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত্যু ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে নগরীর ধনিয়ালা পাড়ার লাকি মেনশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় আরও 2 জনের। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমনুর রশিদ। অভি, সেখানে সেপটিক ট্যাঙ্কে পরিষ্কার করতে গিয়ে আসলে আমরা শুনতে পেলাম যে 2 জনের মৃত্যু হয়েছে, সেখানকার ঘটনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আগ্রাবাদ এলাকায় আজ বিকেল 3:45 নাগাদ সেপটিক ট্যাঙ্কিতে পানি পরিষ্কার করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে আসলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। সাকিব এবং অপরজন হৃদয়ের, এই 2 জনের আসলে মৃত্যু হয় এবং তাদের বয়স 22 এবং 24 বছর। এবং তাদের স্বজনরা খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন। একেবারে কান্নায় আহাজারিতে ভেঙে পড়ছেন। পুরো এলাকা শোকে স্তব্ধ বলা যায়, কারণ সকাল থেকে তারা আসলে ঘর থেকে বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে এবং দুপুরবেলা সেই ভবনটিতে যেখানে পানির সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেখানে যখন পানি পরিষ্কার করতে যায়, সেটি 8 ইঞ্চি মতো পানি ছিল সেই ট্যাঙ্কিতে। কিন্তু এত বেশি বিষক্রিয়ার ফলে তারা প্রথমে একজন নামে, পরে এত বেশি বিষক্রিয়া ছিল সে কারণেই প্রথম কয়েকজন উঠে যায়। পরবর্তীতে সাকিব এবং হৃদয় যখন নামে তারা মুহূর্তেই সেখানে মাথা ঘুরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই যে সহযোগীরা ছিলেন বা আশেপাশে তাদের যে অন্যান্য শ্রমিকরা ছিলেন, যখন তাকে উঠে আনানো হয় সেই সময়টাতে তারা দেখলেন তাদের আসলে মৃত। পরবর্তীতে মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আসলে মৃত ঘোষণা করে। এবং এই নিয়ে পরিবার অনেক বেশি অভিযোগ করছেন যে এই একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। অনেকে তারা অভিযোগ করছেন যে এটি আসলে কোনোভাবে কাম্য নয়, যে বাড়িটিতে তারা কাজ করতে গিয়েছেন সেখানে সেপটিক ট্যাঙ্কি এত বিষক্রিয়া ছিল, কিন্তু এত বিষক্রিয়া থাকার কারণে কেন শ্রমিকদেরকে ডেকে এনে সেটি পরিষ্কার করতে বলা হয়েছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই দিনে একই সময়ে চট্টগ্রামের রাউজানের আনোয়ারা এলাকায় সেখানেও আসলে 2 জন শ্রমিকের মৃত্যু হয় এবং তারা সম্পর্কে সালাদুল্লাহ ভাই। সেই 2 জন মৃত্যু হওয়ার পরও সেই আনোয়ারা এলাকায়ও একেবারে শোকের মাতম বইছে। ফলে একই দিনে চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কিতে পড়ে বিষক্রিয়ার মাধ্যমে যে 4 জনের মৃত্যু হয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি শোকের মাতম বইছে। পরিবার স্বজন যারা রয়েছেন সবাই এখানে এসেছেন, সহকর্মী শ্রমিক যারা রয়েছেন সবাই এখানে এসেছেন। তারা বলছিলেন যে সহকর্মীকে তারা হারিয়ে একেবারে দিশেহারা পরিবারগুলো, কারণ তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরাই ছিলেন সাকিব, হৃদয় এবং পরিবার এখন কিভাবে চলবে, আগামী দিনে তারা কিভাবে দিনগুলো কাটাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একেবারে দুশ্চিন্তার প্রহর গুনছেন তারা। এবং স্বজনরা এখানে ছুটে এসেছেন, সবাই এখানে এসেছেন এবং পরবর্তীতে যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের মরদেহগুলো তাদের পরিবারদের কাছে হস্তান্তর করা হবে। অভি, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোক ও ত্যাগের স্মরণে শিয়া সম্প্রদায়ের আয়োজনে বের হয় শোক র্যালি। শোক, মাতম ও শান্তির বার্তায় মুখর এই আয়োজনে ছিল ধর্মীয় আবেগের পাশাপাশি বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান। মোমিনুর রশিদ, অভি রিপোর্ট। কারবালার বিয়োগান্তক ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে বুক চাপড়ে এই শোক, যাতে চট্টগ্রামের সদরঘাট থেকে ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে শোক র্যালি বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। বুক চাপড়ে এবং হাই হোসেন ধ্বনিতে কারবালার বিয়োগান্তক ঘটনার মাতম করেন র্যালিতে অংশ নেয়া নারী পুরুষ সবাই করেন ইমাম হোসেনের শিক্ষায় অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার। পায়গাম একটাই, হকের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে আমরা গর্দন দিব, কিন্তু হকের কাছে মাথা নত করবো। আজকে ইরান যে পথে আছে, আমরা সেম পথে আছি। আর দুশ্মনের সাথে আর শত্রুর সাথে যারা জুলুমকারী তাদের বিপক্ষে আছি আমরা। র্যালিটি সদরঘাট থেকে নিউ মার্কেট, কোতোয়ালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদরঘাটের ইমাম পাড়ায় গিয়ে শেষ হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আদর্শ অনুসরণের আহ্বান সকলের কণ্ঠে। 61 হিজরিতে কারবালাতে যে ঘটনাটা ঘটছে, যদি আমরা তখন থেকে যদি এই সিলসিলাটা যদি না করতাম, তাহলে মুসলমানরা এই দিনটা ভুলে যেত। মুসলমান হিসাবে আমাদের নবী যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাই আমরা অর্জন করি এবং এটা পালন করি। এ সময় ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানানোর পাশাপাশি মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। আজকে আমরা সারা পৃথিবীতে দেখছি যারা জুলুম করে তাদেরকে আমরা ঘৃণা করি, এবং যারা মজলুম তাদেরকে আমরা সাহস দেওয়া দিয়ে আমরা এবং তাদেরকে সমর্থন করি। এ হচ্ছে আমাদের বাণী। পবিত্র আশুরা উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোমিনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে খাতুনগঞ্জে কমেছে ডাল ও মশলা জাতীয় পণ্যের দাম। মানভেদে ছোলাসহ বিভিন্ন ধরনের ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। অন্যদিকে এলাচ, লবঙ্গ ও গোলমরিচের মতো মশলা কেজিতে কমেছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুদের বিপরীতে ক্রেতার সংকটের কারণে ডাল জাতীয় পণ্যের দাম কমলেও মশলার দাম কমার পেছনের কারণ অবৈধ আমদানি। হারুনুর রশিদের তোলা ছবিতে রুকন উদ্দিনের রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ পাইকারি ব্যবসায়ী কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জ। সপ্তাহের ব্যবধানে এই বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলেছে ডাল জাতীয় বিভিন্ন পণ্যে। মসুর, ছোলা কিংবা মটর ডাল, সবকিছুর দামই এখন নিম্নমুখী। বাজারের প্রতি কেজি চিকনদানার মসুর ডাল 155 টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে 152 টাকায়। একইভাবে 82 টাকার ছোলা 80 টাকা এবং 46 টাকার মটর ডাল বিক্রি হচ্ছে 44 টাকায়। সেল না হতে বাজারটা কমের দিকে সম্পূর্ণ, বেশি রেটে এনে এখানে লস দিয়ে বিক্রি করতে হচ্ছে। মশলার বাজারও বেশ নিম্নমুখী। 15 দিনের ব্যবধানে কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে এলাচ, লবঙ্গ ও গোলমরিচের দাম। 4450 টাকার ভালো মানের ভারতীয় এলাচ এখন মিলছে 4300 টাকায়। 1300 টাকার লবঙ্গ 1250 এবং 1050 টাকার গোলমরিচ বিক্রি হচ্ছে 1000 টাকায়। চোরাচালান যারা আনতেছে অবৈধ পথে, ওদের ডিউটি দিতে হয় না, এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়। আমরা ইম্পোর্টাররা এমন কষ্ট করে গেছি, এখন এটা পোষাতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে ডালের বাজারে স্থিতিশীলতা থাকবে। তবে শুল্ক ফাঁকি দিয়ে মশলার অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।